হ্যালো বন্ধুরা, আমরা আছি এখন অভয়নগরে ১১ শিব মন্দিরে। আমরা এখন ভিতরে ঢুকবো। আসুন, আর কি কি আছে আপনাদেরকে এক এক করে সবকিছুই দেখাবো। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। ১১ শিব মন্দির বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। যশোরের অভয়নগর উপজেলার বাঘাপাড়া গ্রামে অবস্থিত। এটি মূলত ভৈরব নদের তীরে অবস্থিত একটি মন্দির কমপ্লেক্স। মন্দিরটি ১৭৮১ সালে মতান্তরে ১৮০০ শতাব্দীর শেষের দিকে নির্মিত হয়। মন্দিরটি চাঁচড়া রাজবংশের রাজা নীলকণ্ঠ রায় এটি নির্মাণ করেন। মন্দিরটি নির্মাণের পেছনে একটি আবেগঘন পারিবারিক ইতিহাস জড়িয়ে আছে। রাজা নীলকণ্ঠ রায়ের দুই কন্যা ছিলেন, রাজকুমারী অভয়া ও রাজকুমারী কাত্যায়নী। রাজকুমারী অভয়া ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। তিনি বিবাহিত জীবনে সুখী ছিলেন না এবং অনেকটা বৈরাগ্য জীবনযাপন করতেন। অকালে স্বামী মারা যাওয়ার পর পিতার কাছে তিনি অনুরোধ করেন ভৈরব নদের তীরে এমন একটি নির্জন স্থানে যেন শিবের আরাধনার ব্যবস্থা করা হয়, যেখানে তিনি শান্তিতে বসবাস করতে পারেন এবং ভগবান শিবের আরাধনায় ও সেবায় বাকি জীবন কাটাতে পারেন। দেখুন, এই মন্দিরের ইটগুলো কিন্তু একেবারে যেরকমটি বলছিলাম যে পাতলা এবং বর্গাকার আকৃতি এবং অনেক পুরাতন, মানে এখানকার স্থানীয় শিল্পী যারা তাদের হাতেই নির্মিত, ব্রিটিশ আমলে তারাই তৈরি করেছেন কি চমৎকার ভাবে। আর এর যে বর্নিংটা সেটা কিন্তু পুরো চুন সুরকি দিয়ে তৈরি, এখানে কিন্তু কোনো সিমেন্টের ব্যবহার হয়নি, সেটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রায় ২০০ বছরের বেশি আগে এই মন্দির তৈরি, কিন্তু এর কাজগুলো আপনারা দেখুন কি সুন্দর। বিশেষ করে এই যে ফুলের নকশাগুলো করা, এই যে ইটের যে গঠন, মানে এটা স্থানীয় যে শিল্পী যারা, স্থানীয় যে কর্মীরা তারাই তৈরি করেছিলেন। এত সুন্দর করে এখনো কি সুন্দর স্পষ্ট, ভাবাই যাচ্ছে না, এত এত চমৎকার করে এগুলো তৈরি করা হয়েছে। ওম নমঃ শিবায়। বন্ধুরা, চলুন আমরা এখন ১১ শিব মন্দিরের প্রধান যে মন্দির সেখানেই প্রবেশ করব। আমরা এখন প্রধান যে মন্দির যেখানে পূজা হয় সেখানেই দাঁড়িয়ে আছি, বাবা মহাদেবের সামনে। আমি একটু কাছে আসতে বলবো তোমাকে। আমি কিছু জিনিস আসলে দেখাতে চাই বন্ধুদেরকে। এখানে মানে অনেক কিছুই সংস্কারের অভাবে অনেক কিছুই কিন্তু হারিয়ে যাচ্ছে। যেমন এই যে দরজাটা এখানে রয়েছে, তুমি একটু দরজার দিকে একটু ক্যামেরাটা দাও। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দরজা রয়েছে। খুব সামান্য কম খরচে একটি কাঠের দরজা, একটু নড়বড়ে আপনারা দেখতে পাচ্ছেন। কোনো রকমে মন্দিরটাকে আটকে রাখার জন্যই এই দরজাটার ব্যবহার করা হয়েছে। তো এই হচ্ছে মন্দিরের ভিতরকার অবস্থা, দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সংরক্ষণের অভাবে অনেক কিছুই হারাতে বসেছে। এই মন্দিরগুচ্ছের স্থাপত্য পরিকল্পনা বাংলার মধ্যযুগীয় এবং প্রাক আধুনিক যুগের মিশ্রণ। বাংলার মন্দির স্থাপত্যের একটি বিশেষ ধরন হল চালারীতি, যা গ্রাম বাংলার ছনের ঘরের আদলে তৈরি। ১১টি শিব মন্দিরই আটচালা বৈশিষ্ট্যের, অর্থাৎ নিচের স্তরে ৪টি চালা এবং তার উপরে ছোট আকারে আরও ৪টি চালা দিয়ে ছাদ নির্মিত। কিন্তু এখন ছোট চালাগুলো ধ্বংসযজ্ঞে চাপা পড়েছে। পূর্ব ও পশ্চিম দিকে ৪টি করে মোট ৮টি মন্দির একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে। দক্ষিণ দিকে ৩টি মন্দির রয়েছে, যার মাঝখানেরটি প্রধান প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়। ১১টি মন্দিরে ১১টি শিবলিঙ্গ ছিল এবং একই সাথে ১১ জন পুরোহিত পুজো দিতেন। ১৯৭০-এর দশকের পর মন্দিরগুলো ধ্বংসের মুখে পড়েছিল। স্থানীয়ভাবে ইট ও পাথর চুরি হওয়ার ঘটনাও ঘটেছিল।
এখানে অনেক দর্শনার্থী আসে সবসময়, বিশেষ করে সোমবার যখন আসে মহাদেবের পুজোর দিন, তখন কিন্তু অনেক মানুষের ঢল নামে এখানে পুজোর উদ্দেশ্যে। তো তেমনই একজন ভক্তের সন্ধান আমরা পেয়েছি। তো আজকে তার অনুভূতি আমরা একটু শুনবো। কেমন লাগছে এখানে এসে আপনার? নমস্কার। আমরা আসছি হচ্ছে খুলনা থেকে আসছি। আমরা সেই সকাল ৬টা ১৫ ট্রেন ধরে আসছি। তা পথে বসে মনে হচ্ছিল যে কোথায় যাচ্ছি, কষ্ট করে কি দেখতে যাচ্ছি আমরা। কিন্তু যখনই আমি আসলে মন্দিরে প্রবেশ করেছি, আমার এখন অনুভূতিটা এমন ফিল হচ্ছিল, আমার সারা শরীর কেমন যেন শিহরিত হয়ে যাচ্ছিল, যে কেমন একটি ঠান্ডা অনুভূতি। মানে মনে হচ্ছিল আমি অনেক কিছু পেয়েছি বা অনেক কিছু দেখতে পেরেছি। এটুকুই, আমি এর বেশি আর কিছু বলতে পারতেছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আরেকটু ছোট করে বলবেন? আসলে বলার ভাষাই হারিয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন এটা এমন একটা জায়গা যে এখানে প্রবেশ করলেই এই অনুভূতিটাই পাল্টে যায়। 11টি মন্দিরে 11টি শিবলিঙ্গ ছিল এবং একই সাথে 11 জন পুরোহিত পুজো দিতেন। শুধু প্রধান মন্দিরে 2টি শিবলিঙ্গ রয়েছে, যা সেই সময়কার নয়। বলা হয় এই 2টি শিবলিঙ্গ পরবর্তীতে তৈরি করা হয়। এখানে নিত্য পূজা যিনি করেন, যে যিনি আছেন, সকাল সন্ধ্যা যিনি পূজা করেন, বাবার সেবা করেন, আমরা তার সাথেই আছি, শুনবো তার তার থেকে কিছু কথা এই মন্দির প্রসঙ্গে। আসলে কতদিন ধরে উনি এই পুজোতে আছেন, এই মন্দির কতদিন আগে তৈরি হয়েছে, এ বিষয়ে আমরা ওনার কাছ থেকে একটু শুনি। আচ্ছা মাসিমণি, আপনি বলুন যে আপনি কতদিন ধরে পুজো করছেন আর কি? নমস্কার, আমার নাম আশারানী অধিকারী। আমি এখানের পূজারী। আমি অনেক দিন ধরেই পূজা করি এবং হিসাব নেই, অনেক দিন ধরেই আর কি পূজা করি। তাই ইচ্ছা আছে এই জায়গায় আছে অভয়ের মতন একটু জাগ্রত করার। অভয় তো পারিনি, তা আমার মনে ইচ্ছা আছে যে আমি আছে সেই আশাগুলো যদি পূরণ করতে পারি, সেটাই আমার জীবনের মানে ধন্য। আপনি যদি একটু বলতেন যে মানে কত আগে তৈরি এই মন্দির, মানে সে প্রসঙ্গে যদি আপনি কিছু জানেন আর কি। এই জায়গায় ছিল এক রাজা, হুম, সেই রাজার মেয়ে ছিল হচ্ছে অভয়া। আচ্ছা ওই অভয়ারে বিয়ে দিছিল ওর বাবা। দিলি তা বলেছিল যে বাবা আমারে, ওনার স্বামী মারা গেছিল, তা আমার স্বামী মারা গেছে, তা বাকি জীবন আমি আর বিয়ে করব না, আমি হচ্ছে 11টা শিব মন্দির করে দাও, আমি হচ্ছে বাবার পুজো করতে করতে বাকি জীবন কাটাবো। ওই তাই আর কি ওনার বাবা নীলকণ্ঠ রায় ছিলেন, উনি আর কি বানাই দিয়েছিলেন এই জায়গা। তা 400 সাড়ে 400 বছর তো হবেই আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে দিলি উনি তো তখনই তো ওই যে গন্ডগোল আর কি হলো, আমরা তো জানি না বাবা। আচ্ছা, আচ্ছা। সেইভাবে এভাবে সরকারের পক্ষ থেকে মানে এটা সংস্কার করার কোনো উদ্যোগ কখনো নেয়নি না, মানে এরকমই পড়ে আছে বহুকাল না ধরে? নিছিল, এই যে মাঝে টাকা দিছিল, তাই যে এটা হয়েছে, গ্রিল গুলো লাগাই দিছে ওই যে, আর দেবে বলেছিল, তা তো আচ্ছা এখনো কিছু দেয়নি, আশা করি দেবে। আচ্ছা আচ্ছা। মানে আমার আরো জায়গাটা সমৃদ্ধ হোক, আরো উত্তরোত্তর আমি আরো সেটাই মানুষজন চাই। আসুক। এই যে আপনার আপনার আসলে চাওয়া কি এখন আমার সর্বশেষ? এখন চাওয়া, এই যে মন্দিরের ভিতরে অনেক জিনিসপত্র করেছিলাম, এই বাবার প্রণামীর টাকা দিয়েই আমি সব কিছু করেছিলাম, আর কি সেইগুলো সব সেদিন চুরি করে নিয়ে গেছে। যাওয়ার পরে আমার এখন ইচ্ছা যে আমি ইদারিং দরজা দুটো পাল্টাবো, তারপরে এই যে বারান্দার এই সিঁড়ি টিড়িগুলো কীরকম হয়ে গেছে, এখন যদি সরকারের কাছে মানে শুনতেছি আর কি, যদি উনি বলে যে আপনাদের তা দেখে শুনে আপনারা করেন, আমরা আছি সাথে, আপনাদের কোনো সমস্যা নেই, সেইভাবেই মানে নিজেদের মতন নিজেরা করে আমরা এই জায়গায় আমি উন্নত করতে চাই, এটাই। আর আপনারা তো সাথে আছেনই আমার। হ্যাঁ, আমরা তো সবসময়ের জন্য সাথে আছি এবং সবাইকে বলতে চাই, শুধু সরকার নয়, আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে পারবো তাহলে আমিও। আমরা সবাই পারবো। আমার মায়ের পায়ের জবা হয়ে
90-এর দশকের শেষের দিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই 11 শিব মন্দিরের দায়িত্ব নেয়। আমি এক পা থেকে এই জায়গায় প্রসাদের থেকে শুরু করেছিলাম। তা এখন যদি নেমন্তন্ন করে অনুষ্ঠান করা হয় তা 20-22 কেজি চাল কিচ্ছু না। তা আমি করেছিলাম ওই জায়গায় রান্না করার উদ্যোগ নিয়েছিলাম। আমার 2জন দিতেও চাইছিল, তা সে হয়নি। তাই ইচ্ছা আছে ওই যে ওই যে রান্নাঘরটা করলি ওই বাড়ি থেকে রান্না করে নিয়ে আসি, তো আমার আনতে গরমটা খুব কষ্ট হয়। তাই আর কি এই জায়গা যদি যখন হয়ে যাবে রান্নাঘরটা, তখন একটু আমার আর আরো কোনো সুবিধা হবে। হ্যাঁ, তাই বলতেছি সবাই সাথে থাকো, থাকি আমার যদি একটু সাহায্য করতে পারো এটাই আমার জীবন বন্ধু। আচ্ছা, এটাই তাহলে আমাদের চাওয়া, আমাদের সকল সনাতনীদের কাছে এটাই চাওয়া। আসুন আমাদের যে যেখানে যেরকম ভাবে আমাদের মন্দিরগুলো এখনো পুরনো ঐতিহ্য বহন করছে, 200-400 বছরের আগের, এখনো আমরা যে সংস্কৃতি বহন করে চলি, আসুন না আমরা সবাই মিলে একসাথে সেগুলো ধারণ করে রাখার চেষ্টা করি। সবাই এগিয়ে আসুন সহযোগিতায়। আমাদের মাসিমণি আমাদের নিত্য পুজো করেন বাবার, তাকে আশীর্বাদ করবেন সবাই, এবং বাবার আশীর্বাদ তো তার কাছে রয়েছেনই। আর আমরা তার আশীর্বাদ ধন্য হতে চাই, আমাদেরকেও আশীর্বাদ করবেন। নমস্কার বাবা, সবার জন্য আমি করি। এই যে আমার বাবার এখানে কত জাগ্রত শোনা জানো না। মনের বিশ্বাস ভক্তি নিয়ে আমার বাবার কাছে আমার বলতে ভুল, বাবার কাছে যে এসে যা চায় আমার বাবা কাউকে ফিরায় না।